শতকণ্ঠে আপনাকে স্বাগতম। আমরা আজ নিয়ে এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের পদ্মা বিধৌত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ঐতিহাসিক পথ চলার তথ্যচিত্র সম্বলিত প্রতিবেদন নিয়ে। বর্তমানে বাংলাদেশের চালু অবকাঠামো প্রকল্প সমূহের মধ্যে সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক প্রকল্প পদ্মা তীরবর্তী এই পাকশী ইউনিয়নেই নির্মাণাধীন। পাকশী ইউনিয়নকে আজকের এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়ানোর পিছন যে শত শত বছরের ধারাবাহিক পথ চলা রয়ে গেছে আজকের তথ্যচিত্রের মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অষ্টাদশ শতাব্দীর শুরু থেকেই পাকশীর সারাঘাট ছিল কলকাতার সাথে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আসামের যোগাযোগের প্রধান মাধ্যম। 1854 সালে ব্রিটিশ সরকার মিয়ানমার দখল করে নেয়। রাজনৈতিক এবং কৌশলগত সুবিধার কারণে মিয়ানমারের রাজধানী রেঙ্গুন থেকে কলকাতা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রশ্ন তখন প্রকট হয়ে ওঠে। এরপর 1855 সালে বাংলায় নিযুক্ত ব্রিটিশ সেনাবাহিনীর প্রকৌশল কোরের মেজর অ্যাবারক্রম্বি করা মাঠ পর্যায়ের একটি জরিপ রেলপথ নির্মাণের সম্ভাব্য খরচ, বাণিজ্যিক সুবিধাদি এবং কৌশলগত সামরিক সুবিধাদি বিশ্লেষণ করে ব্রিটিশ সরকার বাংলায় রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামে একটি রেল কোম্পানি 1857 সালে লন্ডনে প্রতিষ্ঠা হয় এবং ব্রিটিশ প্রবীণ রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়েলিংটন পার্ডানের তত্ত্বাবধানে বাস্তবে রূপ নেয় এই প্রকল্পটি। এরই ধারাবাহিকতায় 1862 সালের 15 নভেম্বর বাংলাদেশ প্রথম রেল পরিষেবার সূচনা ঘটে। 1878 সালে সারা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেলপথ নির্মিত হলে সারাঘাট বৃহৎ এবং কর্মচঞ্চল নৌবন্দরে পরিণত হয়। সারা বন্দরে তখন 16টি ঘাট ছিল। এই প্রক্রিয়ায় সারাঘাট তথা রেলনগরী পাকশীর গোড়াপত্তন ঘটে মূলত ব্রিটিশদের হাত ধরে। সারাঘাটে আজ আর রেল স্টেশন নেই, ঘাট নেই, বন্দরও নেই। কালের বিবর্তনে সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেলেও সারাঘাটের সেই পাথুরে বাঁধ 150 বছর ধরে টিকে আছে। কালের পরিক্রমায় সেই বিখ্যাত সারাঘাট পাকশী রেলনগরীতে পরিণত হয়। সারাঘাট কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার তৎকালীন সময়ে আধুনিকায়ন এবং যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা আনয়নে বাংলাদেশের পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ নির্মিত হয়। হার্ডিঞ্জ ব্রিজ স্থাপনের এক বিশাল ইতিহাস রয়েছে। 1889 সালে তৎকালীন ব্রিটিশ সরকার নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিল। সেই সময়ে প্রস্তাবটি কার্যকরী না হলেও তার কয়েক দশক পর 1909 সাল থেকে ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয়। এই ব্রিজ নির্মাণের সময়কাল ছিল 1909 থেকে 1915 সাল পর্যন্ত। একদিকে অপরূপ সৌন্দর্য আর অপরদিকে যুগে যুগে অনেক শাসক শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজও বিদর্ভে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ। যখন ব্রিজটি তৈরি করা তখন পদ্মার জলরাশি আর খরস্রোতা উত্তাল ঢেউ ছিল ভরা যৌবন। সেই পদ্মার যৌবন হয়তো এখন শেষ হতে চলেছে, কিন্তু চিরযৌবনা সেই হার্ডিঞ্জ ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের অমর কীর্তি হয়ে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্যতম সেতুবন্ধ তৈরি করেছিল ঐতিহাসিক এই ব্রিজটি। এটি নির্মাণে 24,400 শ্রমিক অক্লান্ত পরিশ্রম এবং তৎকালীন হিসাব অনুযায়ী এটি নির্মাণে ব্যয় হয়েছিল 3,51,32,164 ভারতীয় রুপি। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1098.32 মিটার বা 5,894 ফুট বা 1.8 কিলোমিটার। এর ওপরে রয়েছে 2টি ব্রডগেজ রেল লাইন। ব্রিজের স্প্যান রয়েছে মোট 15টি এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 120 মিটার। ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজটি চালু করা হয়েছিল 1915 সালের 4 মার্চে। 2004 সালে এই ব্রিজটির ঠিক পাশ দিয়েই তৈরি করা হয়েছে একটি সড়ক সেতু যা কুষ্টিয়া জেলার বিখ্যাত সাধক ফকির লালন শাহের নামানুসারে লালন শাহ সেতু নামে পরিচিত, যা পদ্মার বুকের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে এক অপরূপ সৌন্দর্যে মিলে।
হার্ডিঞ্জ ব্রিজ তৈরির সময় পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দপ্তর। সময়ের পরিবর্তনের সাথে তাল মিলাতে যে এক সময়ের জাঁকজমকপূর্ণ রেল সদর দপ্তরের কার্যপরিধি ছোট হয়ে এসেছে। সেই শত বছরের পুরাতন ঐতিহ্য হারিয়ে আগামীর পাকশী নতুন সাজে সাজার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু 1908 সালে পাকশী শহরের গোড়াপত্তনের সময় ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রাস্তার পাশে রেএন্ট্রি, করই ছাড়াও মৌসুমী ফুলের স্থায়ী গাছকাঞ্চন, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, জারুলসহ বিভিন্ন বৃক্ষ রোপণ করে, যে বৃক্ষগুলো কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাকশীকে আরও সুপরিচিত করে তোলে পদ্মা নদী তীরবর্তী পাকশীর রূপপুরকে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করাই। একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয়। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। ভূমি উন্নয়ন, অফিস, রেস্ট হাউস, বৈদ্যুতিক সাব স্টেশন ও কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পন্ন করা হয়। পরবর্তীতে 200 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও প্রকল্প বাস্তব রূপায়ণের পথে পা বাড়ায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তৎকালীন চেয়ারম্যান এ ওয়াজেদ মিয়া কর্তৃক 600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এ সময়ে মানব সম্পদ উন্নয়ন সহ কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। সরকার কর্তৃক বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান -2000 অনুমোদিত হয়, যে ধারাবাহিকতায় 21শে মে 2010 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। 10ই নভেম্বর 2010 তারিখে মহান জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। 2রা নভেম্বর 2011 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। 19শে জুন 2012 তারিখে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট 2012 পাস করা হয়। 2রা অক্টোবর 2013 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 2024 সাল নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে 1,13,000 কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। একক প্রকল্প হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প। ইতিমধ্যেই পারমাণবিক প্রকল্প ঘিরে গড়ে তোলা হয়েছে নান্দনিক রূপপুর রেল স্টেশন, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্বলিত আবাসিক এলাকা, শপিং কমপ্লেক্স সহ নানা স্থাপনা। এছাড়াও এই এলাকার যোগাযোগ গুরুত্ব বিবেচনায় নিয়ে 2005 সনের এপ্রিল মাসে পাকশীতে যাত্রা শুরু হয় ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার। প্রায় 200 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠা এই শিল্প এলাকাটির শতভাগ বিনিয়োগ বৈদেশিক। শ্রমিক, কর্মচারী, মেহননী নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে এলাকাটি।